কে কে ওখানে? কথা বলছো না কেন? ওয়েলকাম ব্যাক লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 1 নম্বর এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নতুন লিসেনার্স আছেন, আপনারা যদি নিয়মিত ভৌতিক গল্প এবং জিনপরির গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কাছে আজকে দুটি জিনের সত্য ঘটনা রয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন যশোরের মনিরামপুর থেকে। ঘটনাটি শুনলে আপনারা সবাই শিহরে উঠবেন। সেহেতু আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার বাড়ি যশোরের মনিরামপুরে। আমি সঙ্গত কারণেই আমার পরিচয় গোপন রাখতে যাচ্ছি। আমার নাম জামশেদ। ঘটনাটি ঘটেছিল আমাদের এলাকারই এক মাদ্রাসার ছাত্রের সঙ্গে। বলা বাহুল্য, আমি সেই মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং আমি ওই মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট ছিলাম। আমি এই মাদ্রাসায় বেশ কয়েক বছর ধরেই পড়াশোনা করছি। আমার হাফেজ হতে বেশ কয়েক মাসই বাকি ছিল। আমাদের মাদ্রাসায় হঠাৎ করে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছিল। সেই ছাত্রটা বেশ খানিকটা দুষ্টু এবং ফাজিল ছিল। মূলত সেই ছাত্রের বাবা এলাকার একজন প্রভাবশালী লোক ছিলেন। তিনি চেয়েছিলেন তার ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন। প্রভাবশালী লোক হলেও তিনি বেশ ভদ্র এবং ভালো একজন মানুষ ছিলেন। নিয়মিত মসজিদে গিয়ে নামাজ কালাম পড়তেন এবং সেই সাথে তার পারিবারিক সকল সন্তানদেরকে তিনি ইসলামের শিক্ষা এবং জ্ঞান দিয়েছেন। তার বড় একজন ছেলে ছিল, সেও হাফেজ ছিল এবং ছোট ছেলেটাকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। যখন সে ক্লাস 5-এ পড়তো, ক্লাস 6-এ ভর্তি না করিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। আর যেহেতু সে প্রচুর পরিমাণ দুষ্টুমি করত, যার কারণে তাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিল সেই মৌলভী সাহেব। উনি মূলত অনেক সময় আমাদের এলাকার মসজিদে নামাজও পড়াতেন। আমরা একই গ্রামে থাকতাম এবং আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো হঠাৎ করে দেখলাম একদিন সেই মৌলভী সাহেব আমাদের মাদ্রাসায় উপস্থিত হলেন। আমাদের হুজুরের সঙ্গে কথা বললেন এবং তার ছোট ছেলেকে সেখানে ভর্তি করিয়ে রেখে গেলেন। আমি সেই ছেলেটাকে বেশিরভাগ সময় দেখতাম দুষ্টুমি করে বেড়াতো, আর পড়াশোনা তো মনোযোগী একদমই কম ছিল। যাই হোক, ওই ছেলেটাকে আমাদের রুমেই ফেললো। সাধারণত আমরা যে রুমগুলোতে থাকতাম, এক রুমে 5-6 জন করে থাকতো। তো আমাদের রুমে একটা বেড ফাঁকা ছিল, সেহেতু ওই ছেলেটাকে আমাদের রুমেই শিফট করা হলো। ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির ছিল, যার কারণে সে বেশিরভাগ সময় পড়া দিত না। অনেক সময় হুজুর আমাদেরকে পড়ানোর জন্য বলতেন যে তুমি একটু ওকে ভালোভাবে দেখো। আমি প্রথম দিন বলার পর হুজুরকে বললাম, হুজুর ও তো আমাদের গ্রামেরই, ও তো ঠিকঠাক মতো পড়াশোনা করে না, আর আমার সামনে 20-30 পারা কোরআন হয়ে যাবে। এখন আমাকে বেশি বেশি করে সবক এবং ইয়াদ দিতে হবে। এখন আমি ওর সঙ্গে এরকমভাবে সময় দিব কিভাবে? হুজুর আমার কোনো কথা শুনলেন না। আমি সেই ছেলেটার কাছে গিয়ে প্রথম প্রায় 15-20 দিন পড়াতে শুরু করলাম। হুজুরও পড়াতো, কিন্তু ছেলেটা প্রচুর পরিমাণ পড়ায় ফাঁকি দিত। বেশিরভাগ দিনই দেখতাম সে মাদ্রাসায় থাকতো না, মানে তার বাড়িতে চলে যেত। আমাদের গ্রামটা এখান থেকে খুব বেশি দূরে ছিল না, যার কারণে ছেলেটা প্রায় দিনই মাদ্রাসা থেকে পালিয়ে চলে যেত। তো এরকম করেই তার দিনকাল চলছিল এবং আমি হুজুরের কথা শুনে তাকে নিয়মিত টুকটাক পড়া ধরতাম এবং পড়া দিতাম। এরকম করেই চলছিল। তো হঠাৎ করেই ওই দিন রাতের ঘটনা। রাতটা ছিল বৃহস্পতিবার দিনের রাত, মানে আগামীকাল শুক্রবার, এবং শুক্রবারের সময় বেশিরভাগ সময় আমাদের মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্ট বাড়িতে চলে যেত। অনেক স্টুডেন্ট ছিল যারা পরের দিন যেত আর কি। তো সেরকমভাবে আমি এবং মাদ্রাসার অসংখ্য স্টুডেন্ট বাড়িতে চলে গেল, আর শুক্রবার বিকেলবেলা সবাই চলে আসতো। তো আমি ওই ছেলের নাম ছিল হচ্ছে হাবিব। তো আমি হাবিবকে বললাম যে তুমি এইরকম পড়াগুলো নিয়ে যাও, কালকে এসে রাত্রেবেলা কিন্তু আমাকে পড়া দিতে হবে। একটু বেশি করেই পড়া দিলাম। ওর সাধারণত গুণ ছিল যে ও পড়াগুলো ঠিকঠাক মতো দিত না আমাকে। তো পরের দিন শুক্রবারে আমি বাড়ি থেকে ফিরে
আমি সন্ধ্যার দিকে নামাজ পড়ে সমস্ত স্টুডেন্টকে নিয়ে বসলাম। সাধারণত হুজুর শুক্রবারের দিনগুলোতে একটু দেরি করেই আসতেন, অনেকদিন আবার শনিবারেও আসতো। তো আমরা সিনিয়র হবার সুবাদে আমরাই ছোট যেসব স্টুডেন্ট ছিল এবং যারা ছোট ভাই ছিল তাদেরকে আমরাই মানে নিয়ম দায়িত্ব নিয়ে পড়াতাম। তো যাই হোক, ওরকমভাবে আমি পড়াচ্ছিলাম এবং খানিকক্ষণ বাদে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই পড়তে শুরু করলাম। তো আমি ওই ছেলেটাকে ডাক দিলাম হাবিবকে, যে হাবিব তুমি এদিকে আসো। হাবিব আসলো। ওকে আমি বেশ কিছু পড়া দিয়েছিলাম, বেশ 1 সপ্তাহর পড়া ও আমাকে দেয়নি। ওকে বললাম কি যে বিগত 1 সপ্তাহে যে পড়াগুলো তোমাকে পড়িয়েছি এবং গতকালকে যে পড়া দিয়েছি সমস্ত পড়া তুমি আমাকে দিবে, না হলে কিন্তু তোমার অনেক খবর আছে, তোমাকে কিন্তু আজকে মার খেতে হবে। তো হাবিব আমার সামনে বসলো এবং আমাকে হতবাক করে দিয়ে সে অনর্গল সমস্ত পড়া বলতে লাগলো। তো যাই হোক, আমি খানিকটা অবাক হলাম যে ছেলে আমাকে নিয়মিত কোনোদিন পড়া দেয় না এবং যে ছেলে কোনোদিন পড়াই পারে না, সেই ছেলে হঠাৎ করেই এই পুরো এতগুলো পড়া মুখস্থ করলো কিভাবে, তাও আবার একদিনের মধ্যে? এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আমি ওকে বললাম, তুমি পড়া মুখস্থ করলে কিভাবে? এই এতখানি পড়া, প্রায় 1 সপ্তাহের উপরের পড়া তুমি মানে কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুলভাবে, এত চমৎকারভাবে, মানে এত শুদ্ধভাবে, আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, কিন্তু ও এত শুদ্ধভাবে কিভাবে বলল আমি সেটাই মাথায় ঢুকছে না। আমি হাঁ করে রইলাম ওর সামনে বসে, হতবাক হয়ে গেলাম এবং বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে যাও এবং তোমার আজকে ছুটি। তো হাবিবকে ছুটি দিয়ে দিলাম, যেহেতু পড়া দিয়ে দিয়েছে। আর এর কিছুক্ষণ বাদে হচ্ছে এশার আজান দিয়ে দিল। তো যাই হোক, ওদিনকে রাত্রেবেলায় হাবিবকে দেখলাম ও প্রায় রাত 11টা কি 11:30 হবে। সাধারণত আমাদের এই মাদ্রাসার নিয়ম ছিল যে 9টা-10টার মধ্যে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়বে এবং সেরকমটাই নিয়ম ছিল। তো হাবিবকে 9টা-10টার দিকে ঘুমাতে দেখলাম আর কি, আমরা সবাই শুয়ে পড়েছি। তখন 11:30 কি 12টা হবে। আমি সাধারণত রাত্রেবেলা প্রসাব করার জন্য উঠতাম। তো আমি উঠে যখন বারান্দায় আসলাম, আমি দেখলাম বেশ খানিকটা দূরে হাবিব একা দাঁড়িয়ে আছে এবং গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছে। আমি তো সম্পূর্ণরূপে অবাক, কি ব্যাপার, হাবিব এই আয়াত কিভাবে শুনলো? এটা তো কোরআন শরীফের একদম শেষের দিকের কিছু আয়াত, ওর হাতে তো কোরআন শরীফও নেই, তাহলে ও এটা কিভাবে পড়ছে এবং এত সুন্দর করে পড়ছে যেটা দেখে পড়লেও সাধারণত হয় না মুখস্থ না থাকলে। আমি হাবিবের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার হাবিব, তুমি এত রাত্রেবেলা এখানে কি করছো এবং এখানে দাঁড়িয়ে এরকম তিলাওয়াত করছো কিসের জন্য? তোমাকে না ঘুমাতে বলেছি। হাবিব আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে খেয়ে ফেলবে এবং আমি তাকে দেখে বললাম কি যে কি ব্যাপার, তুমি এরকমভাবে তাকাচ্ছ কেন, তোমার কি হয়েছে? তারপর আমি হাবিবকে টেনে বারান্দার কাছে নিয়ে আসলাম। ও আসতে চাইছিল না, ও আমাকে বলছিল আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে ছেড়ে দেন, আমি আমার সময় হলে যাব। তো যাই হোক, আমি যেহেতু এখন দায়িত্বরত আছি, তো আমি তাকে টেনে বারান্দার কাছে নিয়ে আসলাম। তারপর আমি হাবিবকে বললাম, হাবিব তুমি এই আয়াতগুলো কিভাবে পারলে? এগুলো তো তোমার পারার কথা না, তুমি তো এখন পর্যন্ত এখানে পৌঁছাওনি। তারপর আমি হাবিবকে আরও কিছু আয়াত ধরলাম কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে, আমারও ওই পর্যন্ত হয়নি এরকম জায়গা পর্যন্ত ও বলে দিল। 28-29 পারার কিছু অংশ আমি পড়েছি, কিন্তু আমার মুখস্থ ওরকমভাবে নেই আর কি, মানে সবক দেওয়া নেই, কিন্তু আমি জানি। তো ও ওই পারাগুলো এত চমৎকারভাবে বলতে লাগলো যে আমি হতবাক হয়ে গেলাম। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। এতটুকু একটা ছেলে যে গতকাল পর্যন্ত ঠিকমতো শুদ্ধ উচ্চারণ তো দূরের কথা, পড়া দিলে পড়া পারতো না এবং সিপারা কোরআন শরীফ যে কোনো জায়গা থেকে ধরলেই ঠিকমতো রিডিং পড়তে পারতো না, সেই ছেলে অনর্গল চোখ বন্ধ করে কোরআন শরীফের যে জায়গা থেকেই তাকে ধরা হোক না কেন, সে সেই জায়গা থেকেই এই সব কিছু বলে দিচ্ছে। আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা যখন হুজুর আসলেন, আমার সারা রাত কিন্তু ঘুম হয়নি। হাবিব আমার দিকে সারা রাত ওরকমভাবে তাকিয়েছিল এবং মানে আমি যখনই ঘুম থেকে উঠতাম দেখতাম কিছু ও উঠে বসে আছে এবং রুমের লাইট জ্বালানো। আমি ওকে দেখে বলতাম, কি ব্যাপার, তুমি বসে আছো কিসের জন্য? তো ওকে দেখে আমার এত পরিমাণ ভয় লাগতে শুরু করলো, আমার নির্ঘাত মনে হচ্ছিল যে ওকে নিশ্চিত কোনো কিছুতে ভর করেছে। না হলে যে ছেলে কোরআন শরীফ কখনো এরকমভাবে ওই আয়াতগুলো মুখস্থ করেনি, যে ছেলে এগুলো ধরেনি কখনো, সেই ছেলে কিভাবে এরকমভাবে মুখস্থ অনর্গল বলে যাচ্ছে, আমার মাথায় কিছু ঢুকছে না। তো পরের দিন যখন ফজরের আজান হলো, আজান হওয়ার পরে আমি উঠে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তো সকাল হওয়ার পরে আমাদের মাদ্রাসার যে প্রধান হুজুর এবং দ্বিতীয় হুজুর সবাই চলে আসলেন। ওনারা যেহেতু ছুটি চেয়েছিলেন, আমাদের উপর দায়িত্ব ছিল। তো আসার সঙ্গে সঙ্গে আমি বড় হুজুরের কক্ষে গেলাম। গিয়ে আমি হুজুরকে বললাম, হুজুর এরকম এরকম ঘটনা। হুজুর আমাকে বললেন, হাবিব এরকমটা তো অবশ্যই সম্ভব না, কারণ ও তো বাচ্চা ছেলে, 12-13 বছর বয়স মাত্র, ও এরকমভাবে অনর্গল কীভাবে বলবে? আর ও তো হাফেজিতে পড়তে এসেছে মাত্র কয়েকদিন হলো, ও যে কোনো জায়গা থেকে কীভাবে পারবে?
আমি হুজুরকে কোনোভাবেই কনভিন্স করতে পারতেছিলাম না। হুজুরকে আমি বললাম, মানে এক প্রকার ধমকে শুরু বললাম, হুজুর আপনি আপনার কথা বিশ্বাস না হলে আপনি হাবিবকে ডেকে ওর কাছে শুনুন যে আসলে ঘটনা সত্য কিনা। তো যাই হোক, হাবিবকে তখন ডাক দেওয়া হলো। হুজুর তখন বললেন কি যে তুমি নাকি কোরআন শরীফ পড়তে পারো এবং যে কোনো জায়গা থেকে ধরলেই নাকি পারো। এই কথা বলার পর হাবিব বলে উঠলো, হ্যাঁ হুজুর আমি পারি, আমি বলতে পারবো। তারপর হুজুর কোরআন শরীফের একটা জায়গা থেকে কয়েকটা আয়াত বলতে বললেন। সঙ্গে সঙ্গেই হাবিব আয়াত নাম্বার বলার সাথে সাথেই সে অনর্গল চোখ বন্ধ করে বলতে লাগলেন। হুজুরও নিজেও অবাক, তার মাথায় যেন আমার মতোই আকাশ ভেঙে পড়ল এবং সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো সত্যি কথা বলেছিলে। কারণ কোন আয়াতের কথা বলেছে সেটা হাবিবের কোনোভাবেই জানার কথা না, কারণ হচ্ছে সে তো সূরা ঠিক মতো জানে না আর কোরআন শরীফ তো ঠিক মতো পড়তে পারে না। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? সে অনর্গল মুখস্থ বলে যাচ্ছে। সবাই অবাক। ছোট হুজুরকে ডাকলেন এবং মাদ্রাসার যত হুজুর ছিলেন 2-3 জন সবাই আসলেন এবং তাকে নানানভাবে নানান জায়গা থেকে জিজ্ঞেস করতে লাগলেন। কোরআন শরীফের এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে হাবিব মুখস্থ সেই আয়াতগুলো শুদ্ধভাবে বলে দিচ্ছে না। সবাই ভয় পেয়ে গেলেন এবং বড় হুজুর বললেন যে নিশ্চয়ই এর ওপর কোনো জিনে ভর করেছে এবং সেটা ভালো এবং কোনো নেককার জিন যার কিনা কোরআন শরীফ মুখস্থ আছেন। তো আমাদের মাদ্রাসার হুজুররা এইসব বিষয়ে আবার তেমন অভিজ্ঞ ছিলেন না বা এতটা পারদর্শী ছিলেন না যে কোনো জিন তারা শনাক্ত করতে পারবেন। তিনি আর একটু দেরি করলেন না, তার মোটরসাইকেল এবং হাবিবকে নিয়ে তিনি চলে গেলেন শহরের একজন পীর সাহেবের কাছে। তার যে গুরু আছে সেই গুরুর কাছে চলে গেলেন, কারণ এইখানে এইসবের চিকিৎসা বা এইসব সম্পর্কে জানাশোনা খুব একটা সম্ভব না বলে তিনি জানালেন। এবং হুজুরের সঙ্গে আমি নিজেও গিয়েছিলাম। আমরা 3 জনই সেই বড় হুজুরের কাছে গেলাম, মানে যে পীর সাহেব ছিলেন তার কাছে গেলাম। সেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে হাবিবকে বসানো হলো এবং ওইখানে যে কজন হুজুর ছিল সমস্ত হুজুররা তাকে ঘিরে চারপাশে বসে পড়লেন। সেই পীর সাহেব দেখেই বুঝতে পারলেন যে এর ভেতরে নিশ্চয়ই কোনো জিনে ভর করেছে এবং পীর সাহেব তখন তাকে জিজ্ঞেস করলেন যে তুই এর ওপর কেন ভর করেছিস। তখন সেই হাবিব তার কণ্ঠটা হঠাৎ করে পরিবর্তন করে বলল, ওকে আমার ভালো লাগে, যার কারণে ওর ওপর আমি ভর করেছি এবং আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। এই কথা বলার পর পীর সাহেব বললেন কি যে ও একটা বাচ্চা ছেলে, তুই ওর উপর কেন ভর করেছিস এবং কেন নিয়ে যেতে চাস? তোকে দেখে তো ভালো একজন মুসলিম জিন মনে হচ্ছে, তাহলে তুই কেন ওকে নিয়ে যেতে চাস? তখন সেই জিনটা বলল কি যে হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন, আমি একজন কোরআনের হাফেজ জিন এবং মুসলিম জিন, আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু এই ছেলেটাকে আমার ভালো লেগেছে এবং এই ছেলেটার সঙ্গে আমি থাকবো এবং মাঝে মধ্যে ওকে আমাদের দেশে নিয়ে যাব। এই কথা বলার পর সেই পীর সাহেব বললেন, ও তো ছোট বাচ্চা, ওর ওপর থেকে তুই তোর যে শক্তি আছে সেটা উঠিয়ে নে, তোর মতো এরকম বড় নাও, তোর ভর ও সইতে পারবে না, আর তুই কেন ওর ওপর এরকমভাবে লেগে আছিস? তখন সে জিনটা বলল কি যে আমি বললাম না ওকে আমার ভালো লাগে এবং আমি ওকে আমার বন্ধু বানাতে চাই এবং ওর সঙ্গে আমি সবসময় থাকবো এবং ওর কোনো ক্ষতিও করব না। কেউ যদি ওর ক্ষতি করতে আসে তাহলে তার আমি অবস্থা খারাপ করে দিব। হুজুর তখন তার সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন এবং কথা বলে বুঝতে পারলেন যে এই জিনটা কোনো খারাপ জিন নয়, বরঞ্চ ভালো একজন জিন যে কিনা ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে আছে এবং ওর সঙ্গে যেভাবেই হোক দেখা হয়েছে এবং এইরকমভাবেই ওর সঙ্গে সে লেগে আছে। তখন সেই বড় হুজুরকে বললেন, তোমরা একে নিয়ে যাও, নিয়ে মাদ্রাসায় রাখার প্রয়োজন নেই, একে বেশ কিছুদিন বাড়িতে রাখো যাতে করে এর সমস্যার সমাধান হতে পারে। আর যে জিনটা ওর সঙ্গে আছে ওই জিনটা নেহাতি একজন ভালো জিন, ও কখনোই ওর কোনো ক্ষতি করবে না এবং কারোর কোনো ক্ষতি করবে না। তখন সেই হুজুরটা বললেন যে ওকে যদি আমি মাদ্রাসায় নিয়ে যাই এবং সবাই যদি জানতে পারে যে ওর সঙ্গে জিন আছে তাহলে আমাদের মাদ্রাসায় বেশি স্টুডেন্ট থাকবে না। আপনি না বললেও ওকে আমি মাদ্রাসায় এখন রাখতে পারবো না, কারণ হচ্ছে কেউ যদি জেনে যায় এই বিষয়গুলো, অলরেডি আমাদের মাদ্রাসার একজন স্টুডেন্ট এই বিষয়গুলো জানে, সে যদি সবাইকে বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখন সেই বড় পীর সাহেব বললেন কি যে কোনো সমস্যা নেই, তোমরা একে এখন নিয়ে যাও, আর ওই জিনটা ওইখান থেকে যে কোনো সময় ইচ্ছা হলেই চলে যাবে আর সবসময় ওর সঙ্গে থাকবে না। তারপর আমরা সকলে মিলে ওইখান থেকে চলে আসলাম। বড় হুজুর আমাকে বললেন কি যে তুমি এই ঘটনা কাউকে কিন্তু বলবে না, যার কারণে আমি আমার নিজের নাম পরিচয় গোপন রেখে আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করেছি। তো বড় হুজুরের ওই কথা শুনে আমি আসলে আমার এলাকার নাম এবং কোন মাদ্রাসা সেসব আপনাদেরকে বলতে পারছি না। তো তারপর আমি ওইখান থেকে চলে আসি আমাদের সেই ছোট ছাত্র বন্ধুকে নিয়ে, হাবিবকে নিয়ে। তো তার বাবা আমাকে খবর দেওয়া হয়, তার বাবা নিজেও এগুলো শুনে প্রচণ্ড পরিমাণ হতবাক হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণ ভয়ও পায়। তারপর তার ছেলেকে নিয়ে সে বাড়িতে চলে যায়।
তার বাড়িতে যাওয়ার পর তার বাবা ভীষণ ভয় পেয়েছিল এবং তখন সেই জিনটা তার বাবাকে একা পেয়ে বলেন কি যে, হুজুর সাহেব, আপনি একদমই ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, যার কারণে আমি আপনাদের এবং আপনার ছেলের ওপর ভর করেছি এবং আমি আপনাকেও চিনি, যার কারণে আপনি একদমই ভয় পাবেন না। হাবিবের আব্বা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়, আর সে যেহেতু একজন মৌলবী ছিলেন, এলাকায় নিয়মিত নামাজ পড়াতেন এবং একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, তিনি তার ছেলের এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন এবং সেই জিনটা বেশ কয়েক মাস পরে হাবিবের ঘাট থেকে আর কি নেমে গেল। কারণ এটা বোঝা গেল হাবিবকে যখন ধরা হলো যে তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা, হাবিব তখন বলতো কি যে না না, আমি তো এটা পারি না। তো এর পরবর্তীতে হাবিবের আব্বা হাবিবকে নিজেই কোরআন শিক্ষা দিতেন এবং বাড়িতেই তিনি তাকে সবক দিতেন, কোনো মাদ্রাসায় না দিয়ে, কারণ মাদ্রাসায় দেওয়ার ফলে কিন্তু হাবিবের সঙ্গেই ঘটনা ঘটেছে। তো এর পরবর্তীতে বেশ কয়েক বছর মাঝখানে পেরিয়ে গিয়েছে, এখনও নাকি হাবিবের ঘাড়ে সেই জিনটা মাঝে মধ্যে আসে এবং আসলে তারা বুঝতে পারে যে হাবিব খুবই স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় কোরআন তিলাওয়াত করে এবং বিশেষ করে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে তার নিজের রুমে কোরআন শরীফটা নিয়ে তিলাওয়াত করতে শুরু করে এবং বেশিরভাগ সময় রাত্রেবেলায় সেই জিনটা তার উপর ভর করে। তো এরকমভাবেই চলছে। এর পরবর্তীতে সেই পীর সাহেবকে আবার দেখানো হয়েছে, বলে কি যে এটা কোনো সমস্যা না এবং এটা আসলে জিনটা আপনাদের কোনো ক্ষতি করবে না এবং জিনটা আপনাদেরকে সুরক্ষা দিচ্ছে, যে কোনো বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবে। তো এরকম অনেক মুসলিম এবং ভালো জিন আছে যারা কিনা মানুষের সঙ্গে মিশতে চায়। তো এরকম বিষয়টা এরকমভাবেই চলছে বছর পর বছর ধরে এবং হাবিব এখন পুরোপুরি যৌবন হয়েছে, বড় হয়েছে। হাবিব নিজেও বলতে পারবে না যে যখন তার ওপর সেই জিনটা ভর করে সে আসলে তার নিজের মধ্যে থাকে না, সেই জিনটাই তার শরীরের মধ্যে থাকে এবং তার হাবিব জানে যে তার মধ্যে একটা জিন আছে, তবুও সে এই সমস্যা নিয়েই বসবাস করছে, কারণ জিনটা তো তাদের কোনো ক্ষতি করে না। তো এটা ছিল হচ্ছে ইমরান ভাই আমাদের ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছে ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এমন অনেক জিন আছে যারা কিনা মাদ্রাসার অনেক ছাত্রের উপর ভর করে, বিশেষ করে খারাপ জিন যারা আছে, আমরা গ্রামগঞ্জে অনেকটা দেখেছি যে অনেকের উপর ভর করে হঠাৎ করে কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, তারপর কিছুক্ষণের মধ্যে সে স্বাভাবিক হয়ে যায়। তো এরকম ঘটনাগুলো ঘটা আসলে অস্বাভাবিক না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যশোরের মনিরামপুর থেকে পাঠানো ঘটনাটি। আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিয়মিত ভৌতিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের সাথে ঘটা, আপনাদের আশেপাশে অথবা আপনাদের জানা যে কোনো ঘটনা আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের ইমেইলে অথবা। তাহলে আসুন আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন বরিশাল থেকে রাকিব। আমরা রাকিবের ঘটনায় চলে যাব। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি ভালো আছেন। আজকে যে ঘটনাটি আমি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই সেটি আমার জীবনের ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যখন আমি বরিশাল বিএম কলেজে চান্স পাই এবং ফার্স্ট ইয়ারে পড়ার জন্য শহরে যাই এবং শহরে যাওয়ার পর আমি একটা বাসা খুঁজছিলাম থাকার জন্য। বর্তমানে আমি বরিশাল বিএম কলেজের থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন ঘটনাটি আমার সঙ্গে ঘটে। সাধারণত এমন হয় যে শহরে গেলে ব্যাচেলার বাসা পাওয়া খুব বেশি টাফ বিষয়। আমার সঙ্গেও ঠিক তেমন ঘটনাই ঘটেছিল। আমি বেশ কয়েকটা ম্যাচ খুঁজেও বাসা তেমন খালি পাইনি, যার কারণে আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কয়েকজনে থাকবো। তো ফ্ল্যাট বাসা পাওয়াও এত সহজ বিষয় নয়, কারণ হচ্ছে শহরে ব্যাচেলার ভাড়া কেউ দিতে চান না। অনেক খোঁজাখুঁজির পরে শহরের শেষ মাথার দিকে একদম গলির ভেতরে একটা বাসা পেলাম। সেই বাসাটা বেশ পুরাতন এবং পরিত্যক্তই মনে হলো। দোতলা বিল্ডিং, এলাকাটা একটু নিচু এবং একটু বৃষ্টি হলেই প্লাবিত হয়ে যায়, যার কারণে আমরা দোতলায় ভাড়া নিলাম। দোতলা এবং নিচতলা দুইটাই খালি ছিল। আমরা প্রায় 7-8 জন বন্ধু মিলে দোতলার একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম এবং অপর প্রান্তের ফ্ল্যাটটা ছিল খালি। মোটামুটি বলা যায় যে উপরে নিচে সবই খালি ছিল, শুধুমাত্র এক পাশের একটা পরিত্যক্ত ফ্ল্যাট, যেটা কিনা অনেক বছর ধরে কেউ থাকে না তেমনই মনে হলো। কারণ হচ্ছে যখন আমাদেরকে বাসাটা দেখানো হলো, মাকড়সার জাল দরজার উপরে বাসা বুনে ফেলেছিল। তো যাই হোক, আমাদের সেসব বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাচেলার ছেলে পেলে থাকবো, পরিত্যক্ত বাসা হোক আর যেটাই হোক,
বাসা একটা পাওয়া গেলেই হলো। ভেতরে প্রবেশ করে দেখলাম বেশ পুরাতন একটা বাড়ি, সম্ভবত 90 দশকে করেছিলেন। এই বাড়ির যে মালিক আছেন তিনি দেশে থাকেন না, দেশের বাহিরে থাকেন, এবং এইখানে এই বাড়িটা তিনি ভাড়া দেওয়ার জন্য তিনি তার কেয়ারটেকারকে বলে রেখেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা যেদিন ভাড়া নিলাম তার পরের দিনই ফ্ল্যাটে উঠে গেলাম। পরের দিন আমরা সেখানে গিয়ে সুন্দর মতো পরিষ্কার করে সন্ধ্যার পরে সমস্ত আমরা যেসব বন্ধুরা ছিলাম সকালে উঠে গেলাম। তো ওঠার পরে আমরা সবাই বেশ খানিকটা খুশি ছিলাম, কারণ হচ্ছে এরকম একটা জায়গায়, তার উপর আবার খালের পাড়ে এরকম একটা চমৎকার বাসা পাবো আমরা ভাবতেই পারিনি। তারপর পুরো ছাদ আমাদের জন্য খোলা, আর আমাদের ধূমপানের অভ্যাস ছিল সবার, যার কারণে মালিক পক্ষের কোনো কানাঘুষা শোনা কিংবা পাশের ফ্ল্যাট থেকে কোনো কমপ্লেন আসার কোনো চান্সেস ছিল না, কারণ পুরো বাড়ি এখন আমাদের কবজায়, আমাদের দখলে, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। তো আমরা সবাই মিলে এইসব নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এবং আড্ডা দিতে দিতে রাতের খাবার খেতে খেতে আমাদের মোটামুটি 12টা-1টা বেজে গেল, কারণ ঘর গোছানোর একটা ব্যাপার ছিল। তো স্বাভাবিকভাবে আমরা ওই দিন সবাই ওই রাত্রে ঘুমিয়ে পড়লাম, এবং পরের দিন সকালে উঠে স্বাভাবিকভাবে ক্লাস করতে গেলাম। এরকম করে প্রায় সপ্তাহখানিক চললো। আমাদের একটু ব্যস্ততা থাকার কারণে মোটামুটি কায়দায় আড্ডা দেওয়া আর হতো না। প্রথম সপ্তাহে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় সপ্তাহ থেকে। দ্বিতীয় সপ্তাহে আমাদের ফ্ল্যাটে আমরা মোটে 3 জন ছিলাম, আর বাকি 4 জন বাড়িতে গিয়েছিল। 3 জনের মধ্যে আমি এবং আমার আর 2 বন্ধু। তো পরের দিন সকালে উঠে আরেক বন্ধু চলে গেল। আমি এবং আমার আরেক বন্ধু দুজনেই আমরা এই ফ্ল্যাটে ছিলাম। তো আমি যে রুমে থাকতাম, আমার রুমমেটরা আমরা 3 জন থাকতাম মোট। রুমমেটের 3 জনের মধ্যে 2 জনই চলে গিয়েছিল, আর ও থাকতো আরেক রুমে। তো পুরো ফ্ল্যাট খালি বলাই চলে। তো ওই দিন রাত্রেবেলা হঠাৎ করেই রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি খুব জোরে কারোর কান্নার শব্দ শুনতে পাই, মানে খুব জোরে চিৎকার করে করে কান্না করছে। তো এত রাত্রেবেলা কান্না করছে কি সেটা দেখে আমি উঠে আমার বন্ধুর রুমে গেলাম, গিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে। আসলে কান্নার শব্দটা পাশের ফ্ল্যাট থেকে আসছে এমনই মনে হলো আমার কাছে। আমি উঠে ওই বন্ধুকে বললাম কি যে, দেখ শোন, একটা কান্নার শব্দ আসতেছে, তুই কি শুনতেছিস? তো ও আমাকে বলল, কই কান্নার শব্দ? এখন প্যারা দিস না তো, কালকে সকালে উঠে টিউশন আছে, সকাল সকাল উঠে যাইতে হবে, আমার ঘুমাইতে হবে, আবার সকালে উঠে ফজরের নামাজও পড়তে হবে, আমি এখন কোথাও যাইতে পারবো না, আমি কোনো কান্নার শব্দ শুনতেছি না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তো যাই হোক, আমি ওর কথা শুনে আমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে আমার ঘুম আসতেছিল না আসলে, কারণ কান্নার শব্দটা খুব বিকটভাবে আমার কানে বাজতেছিল। তো আমি উঠে ভাবলাম যে একটু বাইরে গিয়ে দেখি কেউ কান্না করতেছে কে, এবং আসলে সমস্যাটা কোথায়, কারণ এরকম হলে তো আমি ঘুমাইতে পারবো না। কালকে সকালে আমার নিজেরও টিউশনই আছে এবং প্লাস ক্লাস আছে, দুটোই করতে হবে। এরকম শব্দ হলে তো আমি ঘুমাতে পারবো না। বলে আমি দরজা খুলে বাইরে গেলাম। আমি শুনতে পেলাম যে পাশের ফ্ল্যাট থেকে না, আসলে ছাদের থেকে কান্নার শব্দটা খুব ভারীভাবে ভেসে আসছে। আমি যখন দরজা খুললাম তখন কান্নার শব্দটা আরও বেশি বিকট হয়ে গেল। তারপর আমি ওকে বললাম কি যে, বন্ধু ওঠ, সত্যি সত্যি কোনো কিছু একটা খারাপ আছে, না হলে কান্না করবে কি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো ও তখন শুনলো যে আসলে কান্নার শব্দ আসতেছে, তো তখন উঠলো। উঠে তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ এরকম হলে তার ঘুমানো যাবে না। আর ওর রুমটা একটু ভেতরে ছিল এবং দরজা বন্ধ করে শুলে বাইরের কোনো কিছু শোনা যায় না। আমারটা ছিল দরজার কাছাকাছি, যার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল। তারপর আমি ওকে নিয়ে জোরজবস্তি করে ছাদের দিকে উঠতে লাগলাম। খানিকটা উপরে গিয়ে যখন আমরা দরজা খুললাম ছাদের, খোলার সঙ্গে সঙ্গেই কান্নার শব্দটা থেমে গেল। আমি এবং ও দুজনেই কিছু বুঝতেছিলাম না, একে অন্যের চোখের দিকে চাওয়াচাই করতেছিলাম, মুখের দিকে। তারপর ও বললো কি যে, কি ব্যাপার, থেমে গেল কিসের জন্য? তারপর আমরা পুরো ছাদ তন্ন করে খুঁজলাম, কোথাও কাউকে দেখতে পেলাম না। তারপর আমরা দুজনে চলে এসে দুজনে একই রুমে ঘুমালাম আর কি, কারণ হচ্ছে আমাদের দুজনের তখন ভয় লাগছিল, ওরও ভয় লাগছিল, আমারও ভয় লাগছিল। তো এরকম করে যাই হোক, ওই দিন রাত্রে কোনো মতো আধো ঘুম আধো জাগরণে কাটিয়ে দিলাম। ফজরের সময় উঠে দুজনে নামাজ পড়ে আমরা যেরকমভাবে রান্নাবান্না করি সেরকমভাবে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা দুজনে টিউশনের জন্য বেরিয়ে গেলাম। আমরা দুজন সারাদিনই বাইরে ছিলাম। আমাদের আস্তে আস্তে মোটামুটি রাত 8:30 বাজলো। তো আমি রুমের ভিতরে প্রথম ঢুকেছি। রুমের ভিতরে ঢুকে তালা খুলে যখন ভিতরে ঢুকলাম, আমি দেখলাম আমার রুমে প্লাস ড্রয়িং রুমের সমস্ত জিনিস ওলটপালট হয়ে আছে, এবং খালি ওলটপালট না, কিছু জিনিস ভাঙা অবস্থায়ও আছে। তো এরকমটা কে করলো, আমার ভীষণ রাগ উঠে গেল। আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম যে তুই এগুলো কেন করছিস। ওর আবার এক মেয়ের সাথে প্রেম ছিল, প্রেম থাকাকালীন সময়ে ওর আবার এরকম সমস্যা ছিল যে ও জিনিসপাতি ভাঙাচোরা করতো। তো আমি মূলত ওকেই দোষারোপ করতে লাগলাম। তো ও আসলো, আসার পরে ওকে আমি ধরলাম ভালো মতো, কি এরকমটা কিসের জন্য করছিস? আমি কোনো কিছুই করি না, মানে দরজা খুলে আমি সঙ্গে সঙ্গে ওর উপর চার্জ করা শুরু করলাম। তো ভেতরে ঢুকে বললো কি যে, আমি তো এরকম কোনো কিছু করি নাই, আর আমি তো মাত্রই বাসায় আসলাম, তুইও একটু আগে আসছিস আর আমিও আসছি, সারাদিন কিন্তু আমি বাসায় আসি নাই,
আর অন্য কেউ আসছে কি না। পরে আমি বললাম কি যে এরকমটা তো হইতে পারে না, রুমের তালা দেওয়া, রুমের চাবি কারোর কাছে নাই, এরকমটা কিভাবে হবে, কিছুই তো বুঝতে পারতেছি না। তারপর আমার সমস্ত বন্ধুদেরকে খবর দিলাম যে তোরা কেউ ফ্ল্যাটে আসছিলি কিনা, সত্যি করে বল। তোরা কসম কেটে বললো যে আমরা তো বাড়িতে, ফ্ল্যাটে আসবো কিভাবে, আর আমরা দুইজন সারাদিন বাইরে ছিলাম, এরকমটা কিভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমরা এর রহস্য কোনোভাবেই উদ্ঘাটন করতে পারিনি। যেগুলো ভাঙা জিনিস ছিল সেগুলো আমরা ডাস্টবিনে ফেললাম এবং যেগুলো ওলটপালট ছিল সেগুলো আমরা ঠিকঠাক মতো রাখলাম। তো আমি রান্না করা শেষে আমরা সাধারণত ফ্লোরে বসে খেতাম, তো ফ্লোরে প্লেটটা রাখলাম। তো রাখার পরে আমি দেখলাম আমাদের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের ফ্লোরে টাইলস করা ছিল, সেই মোজাইক করা ছিল আর কি, পুরাতন বিল্ডিং যেহেতু মোজাইক করা। তো ওই মোজাইকের ওপরে বড় বড় লম্বা পায়ের ধাপ আর কি। তো এত বড় পায়ের ধাপ আসলে আমাদের কারোরই নেই এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ কিছু পাড়িয়ে আর কি এটার উপর দিয়ে হেঁটেছে, সেই স্পষ্ট লাল কোনো কিছুর দাগ স্পষ্ট এখনও লেগে আছে। মনে হচ্ছিল কোনো লাল রং পাড়িয়ে এখানে এসে মাখিয়েছে আর কি, এটা আমরা আগে খেয়াল করি নাই। তো আমি দেখলাম, বন্ধু দেখ এটা কি। তো বললো কি যে এত বড় পায়ের ধাপ্পা তো আমাদের এখানে কারণ নাই, এটা কোত্থেকে আসলে কিছুই বুঝলাম না। তো তারপর দেখলাম ওই পায়ের ধাপ্পাটা ফলো করতে করতে আমরা আমার আরও 3 জন বন্ধু যে অন্য রুমে থাকতো, মোট 3টা রুম ছিল আমাদের, তো ওই 3টা রুমের একটা রুমের ভিতরে গেছে এবং সেই রুমের ভিতরে গিয়ে আমরা দেখলাম যে আমাদের দেয়ালে হচ্ছে সাদা রং করা ছিল। তো ওই পায়ের ছাপটা ওই ফ্লোর থেকে হাঁটতে হাঁটতে ফ্লোর একদম দেয়াল পর্যন্ত উঠে গেছে এবং দেখে মনে হচ্ছে যে কেউ দেয়ালের উপর দিয়ে হাঁটছে। এবং শুধুমাত্র দেয়ালের উপর দিয়ে হাঁটে নাই, ওই দেয়ালের উপর দিয়ে হেঁটে একদম উপরে আমাদের উপরে যে ছাদ ছিল, মানে নিচ থেকে উপরে তাকালে যে ছাদটা দেখা যায়, ওই ছাদের উপর পর্যন্ত পায়ের ছাপ। ওইখানে সাধারণত পায়ের ছাপ ফেলতে হলে ওইখানে দিয়ে হাঁটতে হবে এরকমভাবে। তো আমাদের দুজন দেখে আমাদের পরনের পানি শুকিয়ে যায়। তো এটা কি ছিল আমরা আসলে কিছুই বুঝতে পারলাম না গত রাতের এই কান্নার ঘটনা। আর দেখে মনে হচ্ছিল কোনো মেয়ে মানুষের পা এবং অনেক বড় বড় ধাপ পা, অনেক বড় বড় পা। তো আমাদের দুজনে গলার পানি শুকিয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই। তো আমি আমার এক হুজুর বন্ধু ছিল, আমি ওকে ফোন দিই যে বন্ধু এই অবস্থা। তো বলে কিছু ধরো, এগুলো কোনো ব্যাপার না, হয়তো কেউ ঢুকে এরকমভাবে করছে। তো তখন ফোন কেটে দেওয়া ব্যস্ত ছিল, তারপর আর কিছু করা হয় না। আমরা দুজন রাতের খাওয়া দাওয়া শেষ করে একই রুমে দরজা বন্ধ করে আমার রুমে আর কি আমরা দুজন ঘুমালাম। তো যাই হোক, আমরা গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। তো হঠাৎ করে এক রাত্রেবেলা, মানে ওই রাত্রেবেলা আমার ঘুম ভেঙে যায়, কেউ একজন আমাকে ডাকতেছে, হাত দিয়ে আমার ডাকতেছে। তো আমি হাতটা সরাই দিলাম। তো ঘুমের মধ্যেই আমি টের পেলাম যে হাতটা আমার গায়ের উপর পড়ছে সেই হাতটা আসলে কোনো স্বাভাবিক হাত না, একটু স্যাঁতসেঁতে, একটু ভেজা ভেজা এবং দাদ্র খাদ্র আর কি, ও সমান না আর কি, সাধারণ মানুষের হাত যেরকম হয় এরকম না। তো আমি যখন টের পেলাম আমি উঠে সঙ্গে সঙ্গে বসে পড়লাম। বসে আমি লাইটটা জ্বালালাম, লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখলাম আশেপাশে কেউ নেই, আমার বন্ধুও ঘুমাইতেছে। তো আমি আমার হাতে যখন দেখলাম, আমার হাতে স্পষ্ট সেই মানে স্যাঁতসেঁতে একটু পানি পানি লাগছিল, সেই পানি স্পষ্ট লেগে আছে, আমি সেটা দেখতে পেলাম। এবং আমার হাত তখন কাঁপতেছিল, আসলে সেটা পানি পানি ছিল না, সেটা লাল রঙের কোনো কিছু ছিল। এবং আমি তখন বুঝতে পারলাম যেটা কোনো রক্ত, যেটা কিনা আমার হাতে এসে লেগেছে। এবং ওই জিনিসটা যখন আমার যেখানে হাত দিয়েছিলাম সেখানে হাত দিয়ে খেয়াল করলাম যে আসলে ওইটা রক্ত ছিল এবং খুবই বিভৎস একটা জিনিস আমার গায়ে হাত দিয়েছিল। আমার তখন গায়ের লোম দাঁড়ায় যায়। আমি সঙ্গে সঙ্গেই আমার বন্ধুকে ডাক দিই, আমার বন্ধু উঠে বলে কি যে কী হয়েছে। তো আমি ওকে ঘটনা বললাম এবং আমার হাত যেখানে হাত দিয়েছিল শরীরে সেই জায়গাটা দেখালাম এবং আমার হাত আমি দেখালাম যে হাতের উপর হাত পড়ছিল, আমার হাত দেখালাম, সম্পূর্ণ লাল রক্ত লেগে আছে। তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে কি যে এখানে নিশ্চয়ই উলটপালট কিছু আছে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে কোনো কিছু একটা ভাঙার শব্দ আসে এবং আমরা তো ভয় পাচ্ছিলাম, কারণ বাহিরে যাওয়ার মতো সাহস আমাদের দুজনের, তখন আমাদের বয়সী বা অতটা সাহসী ছিলাম না। তো বাহিরে যাওয়ার মতো সাহস আমাদের ছিল না। তো প্রচণ্ড পরিমাণ রাত্রেবেলা ওইখান থেকে শব্দ আসতেছিল, সেই কান্নার শব্দ বা পুনরায় আসতে শুরু করে এবং ভাঙাচোরার শব্দ আসতে শুরু করে। আমি আসলে এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমার ওই বন্ধুটা, ও একটু ভীতু টাইপের ছিল, ও কান্না করে দিল, ও কাঁদতেছে যে আমাদের কি হবে, আমাদের মেরে ফেলবে, নিশ্চয়ই এখানে কোনো খারাপ কিছু আছে। তো ওই রাতটা আমরা এত বিভৎসভাবে কাটাইছি যে দুজনে জড়াই ধরে দরজার দিকে তাকায় সারা রাত ভরে লাইট চালায়। আমরা কিছুক্ষণ পরপর বাহিরের হাঁটার শব্দ পাচ্ছি, তারপরে কোনো একটা বাজে শব্দ পাচ্ছি। মানে এত পরিমাণ ভয় আমি আমার জীবনে কোনো দিন পাই নাই। ও তো পুরো ভয়ে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম পানি ছিটে, আমি নিজেও খুব খারাপ লাগতেছিল, আমার খুব ভয় লাগতেছিল। এবং বাহিরে থেকে তো যাই হোক এরকম করে প্রায় ফজরের আগ পর্যন্ত, ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা বা 45 মিনিট আগে, তখন বাজে প্রায় 3টার বেশি হবে, তো আমাদের দরজায় টোকা পড়তে শুরু করে, ঠাস ঠাস করে টোকা পড়তে শুরু করে, মানে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। তো
কেউ একজন বাইরে থেকে টোকা দিচ্ছে আর কি, সেটা আমাদের দরজায় না, মানে আমরা যে রুমে আছি সেই দরজায় না, মেন দরজায় আর কি। তো এই রাত 3টা বাজে কে দরজায় টোকা দিচ্ছে এবং বাইরে কে আছে, আর নিচের গ্রিলে তো তালা মারা, আর আমাদের বন্ধুদের মধ্যে কেউ তো আর এত রাত্রেবেলা কেউ আসবে না, নিচের গ্রিলের চাবি বন্ধুদের কাছে থাকেও না, এটা আমাদের কাছেই আছে। তো কে ঢুকলো? তো এইটা তো আমাদের পড়ানোতে এমনিতেই পারি নাই, তো আমি আর ওঠার সাহস পেলাম না। তো এর পরবর্তীতে ওইটা শুনে আর কি, এবং বাইরে থেকে স্পষ্ট যখন দরজা খুলতেছিলাম না, শব্দ আসতে লাগলো, দরজা খোল, না হলে কিন্তু তোর খবর আছে। তো এটা শুনে আমার আর সেন্স ছিল না, আমি আসলে তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। এবং খানিকক্ষণ বাদে যখন আজানের শব্দ আমার কানে ভেসে আসে, প্রায় কতখানিক সময় পার হয়েছে জানি না, তবে ঘন্টা খানিকের মতো হবে, বা 45 মিনিট 50 মিনিট এরকম হবে। তো আমার তখন ঘুম ভাঙে বাইরে আজানের শব্দ শুনে। তো আমাদের পাশেই মসজিদ ছিল, তো এটা শুনে আমি উঠে যাই। উঠে আসলে তখন আমি ভোর হওয়ার অপেক্ষা করতে থাকি, কারণ হচ্ছে ভোর না হলে বাইরে যাওয়ার মতো সাহস আমাদের দুজনের কারো ছিল না। ও তখন কিছুক্ষণ বাদে ও উঠলো, ও উঠে বললো কি যে এখন আমাদের বাইরে যাওয়া ঠিক হবে না, একটু ভোরের আলো ফুটুক। তো যাক, আমাদের নিজেদের রুমেই ওয়াশরুম ছিল, আমরা দুজনে উঠে নামাজ পড়লাম, উজু করে নামাজ পড়ে তখন আমাদের পরানে একটু পানি আসলো, যে নামাজ পড়লে এবং উজু করলে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আমাদের কাছে ভিড়তে পারবে না। তো যাই হোক, এরপরে ভোর হলো, আমরা অনেক সাহস নিয়ে দরজা খুললাম, ওই সকালবেলা এত সাহস নিয়ে, কারণ অনেকে হয়তো ওঠে নাই, আর বাড়িটা ছিল একদম শহরের শেষ মাথায় বাড়ি, গলির শেষ মাথায় একদম খাল পাড়ে। তো আমি ওই দিনকে ওইখানে উঠে আমাদের দুজন সঙ্গে সঙ্গে আমরা ওইখান থেকে বের হয়ে গিয়ে আমাদের সেই কেয়ারটেকার আলা মামা যে আছে তারা খুঁজতে থাকি, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, আমরা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে বাড়িতে চলে যাই। আমরা দুজনে, আমাদের বাড়ি একই এলাকায় ছিল, বাড়িতে চলে যাই। রুম ওরকমভাবেই পড়া ছিল, ওরকমভাবেই ছিল। তো ওই দিন হচ্ছে কি আমার যে বন্ধুরা, ওরা বাসায় আসিস আমাদেরকে ফোন দিয়ে বলে কি যে তোরা কই গেছিস, রুম এরকম খোলা থেকে গেছিস কিসের জন্য, আর এরকমভাবে রুম এরকম উলটপালট কিসের জন্য। তো আমরা ওকে গতকালকের সমস্ত ঘটনা বলার পরে ও তখন রুম থেকে বের হয়ে যায়, এবং বের হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িটা শহর থেকে খানিকটা দূরেই ছিল, বললো কি যে আই আমরা ওই কেয়ারটেকার আঙ্কেলের সঙ্গে কথা বলে, মামার সাথে কথা বলে আমরা দেখি কী অবস্থা। তো যাক, আমরা সকলে মিলে তখন আসি, দুপুর তখন 2:30 বাজে। আমরা এসে তখন তাকে বলি যে কী সমস্যা, এই বিল্ডিংয়ে এরকম কী ছিল। তো তখন অনেক চাপাচাপির পরে তাকে মারধর করতেও যাইছিল। তো অনেক চাপাচাপির পরে সে বলে যে আসলে এইখানের ঘটনা হচ্ছে গিয়ে আজকে থেকে প্রায় 14-15 বছর আগে এখানে হচ্ছে কি একজন সুইসাইড করছিল, মারা গেছিল আর কি, তার বাচ্চা সহকারে সুইসাইড করছিল। এবং সেটাও মূলত হচ্ছে কি ওই এই জনিত কারণে, অত্যাচারজনিত কারণে, ওই সাংসারিক অত্যাচারজনিত কারণে বাচ্চা সহ এখানে সুইসাইড করে। তো এর পরে থেকে এই বিল্ডিংয়ে আর কোনো ভাড়া থাকতে আসেনি, যেই ভাড়া থাকতে আসছে তার সঙ্গে এরকম কিছু একটা ঘটছে। সাধারণত যখন পুরো ফ্ল্যাটে কেউ থাকে না, বা একা 1জন 2জন 3জন থাকে, তখনই এই জিনিসটা সবার সাথে ঘটা শুরু করে। যখন অনেকে থাকে তখন কোনো সমস্যা হয় না। তো আমাদের এই পাশের ফ্ল্যাটে, এই সেম ফ্ল্যাটেই আপনারা যে ফ্ল্যাটে আছেন এবং যে রুমে ঘুমাইছেন, এই রুমে এই জায়গায় সিলিং ফ্যানে দড়ি দিয়ে তারা গলায় ফাঁস দিয়ে মরছিল, এবং বাচ্চা সহকারে মরছিল, বাচ্চাকে সে বিষ খাওয়াইছিল এবং সে গলায় ফাঁস দিয়ে মরছিল আর কি। তো এই রুমেই ঘটনা ঘটছিল এবং এই রুমে আপনারা ঘুমাইছেন। তো এই কথা শোনার পর তো তারা সেই আঙ্কেলকে তো মারতে যাবে, সবাই একটু বয়স্ক ছিল, সবাই মামা বলতো। তো আমি এবং সবাই থামাইলাম, বললাম কিছু ওনার তো কোনো দোষ নাই, ওনাকে মালিকে যা বলছে তাই করছে। এবং এরপরে বুঝতে পারলাম যে এই ফ্ল্যাটটা আসলে কিসের জন্য খালি থাকে। আমরা আর একটু দেরি করি না, সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা সবাই বাড়িতে চলে যাই, এবং পরবর্তীতে আমরা অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং ওই রাতের ঘটনা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না ইমরান ভাই। আমার আসলে এখন পর্যন্ত সেই রাতের ঘটনা মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। এবং বাড়িতে যাওয়ার পর অসংখ্য রাত গেছে যে আমি ঘুমাইতে পারি না। আমার ক্লাস আমি ওইখান থেকে সেই করতাম, এবং আমার সঙ্গে আমার ভাই ছিল, ছোটো ভাই ছিল, ওকে নিয়ে ঘুমাইতাম। এবং আমার অনেক দিন রাত্রেবেলা সে চিৎকার দিয়ে উঠে যেতাম, কারণ ওই দিনকের বিভৎস রাত আমরা কোনোদিন ভুলতে পারবো না। প্রিয় দর্শক, ঘটনাটি শুনলেন, এবং এরকম ঘটনা আসলে অনেক আছে, যে অনেক পরিত্যক্ত বাড়ি থাকে, যে বাড়িগুলো আসলে ভাড়া হয় না, যে বাড়িতে অনেক ইনসিডেন্ট থাকে, অনেক জঘন্য ঘটনা থাকে, এবং তাদের আত্মা সেই বাড়িতে আসলে ফিক্সড হয়ে যায়, যারা কিনা ওই বাড়িতে আর কাউকে উঠতে দেয় না। এরকম অনেক ঘটনা আমরা শুনেছি। তো এই ছিল হচ্ছে গিয়ে বরিশাল থেকে পাঠানো ঘটনাটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা আরেকটি শেষ ঘটনা দিয়ে আমাদের আজকের এপিসোডটা শেষ করব। এপিসোডটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। তার আগে আমি আপনাদের কাছে একটু অপিনিয়ন নিয়ে রাখছি, যে আপনাদের কাছে আমাদের ঘটনাগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আমাদের ঘটনায় কি কি জিনিস ইমপ্রুভ করা দরকার, কি কি জিনিস আমাদের নতুন করে ইমপ্লিমেন্ট করা দরকার, আমাদেরকে কিন্তু জানাতে পারেন। বরাবর মতোই আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান, এবং আমি ইমরান আপনাদের সঙ্গে আছি নিয়মিত। আপনারা গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং
আপনাদের যদি কোনো ঘটনা থাকে আপনার নিজেদের সাথে ঘটা, আশেপাশে কারোর ঘটা, আমাদেরকে ইমেল করে জানাতে পারেন, অথবা আপনি ভয়েস মেইল করেও আমাদেরকে জানাতে পারেন আপনাদের জীবনের ঘটনা। আমাদের ইমেল এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। কে কে ওখানে? কথা বলছো না কেন? প্রিয় ইমরান ভাই, আমি খুলনা থেকে সালমান বলছি। আসলে ঘটনাটি আমার নিজের সঙ্গেই ঘটা এবং বছরখানিক আগে ঘটেছিল। আসলে ঘটনাটি আমার সঙ্গে ঘটে যখন আমি আসলে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের পরিবেশ কেমন তা আমার জানা ছিল না। আমি ছোটবেলা থেকেই ঢাকা শহরে বড় হয়েছি এবং মানুষ হয়েছি। তো অনেক বছর পর আমরা গ্রামে দাদু বাড়ি বেড়ানোর জন্য যাই। মূলত আমার দাদা এবং দাদি বেঁচে না থাকার কারণে আমাদের গ্রামে খুব একটা যাওয়া হতো না। তবে আমাদের গ্রামে পৈতৃক সম্পত্তি ছিল এবং আমাদের বাড়িও ছিল। একটা সময় আমার আব্বা মা এবং বড় ভাই বোন যারা আছেন তারা গ্রামেই থাকতেন, মানে আব্বা ঢাকায় থাকতেন এবং আমরা গ্রামে থাকতাম। আমার আব্বা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার খাওয়া দাওয়া এবং নানান সমস্যা হতো বলে আমার আম্মাকে তিনি আমার জন্মের পরপরই ঢাকায় নিয়ে যান এবং আমার জন্মও ঢাকাতেই ছিল। তো পরবর্তী থেকে আমরা ঢাকাতেই থাকা শুরু করি এবং দীর্ঘ অসংখ্য বছর পরে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসি। মূলত জমি জমা সংক্রান্ত কারণেই আমার আব্বাজান বাড়িতে এসেছিলেন। তো বাড়িতে আসার পরে আমার মূলত গ্রামগঞ্জ খুব একটা ভালো লাগতো না, কারণ শহরে বড় হওয়া এবং বেড়ে ওঠা। কিন্তু আমাদের গ্রামটা বেশ সুন্দর এবং ভালো ছিল, কারণ হচ্ছে গ্রামের কিছু কিছু জিনিস মানে ইউনিক জিনিস দেখতে ভালো লাগে। দীর্ঘদিন শহরে থাকার কারণে শহরের প্রতি একটা অনীহা চলে আসে। তো দীর্ঘদিন পরে গ্রামে এসে আমার আসলে খুব ভালোই লাগছিল। আমাদের একটা বাড়ি ছিল, সেই বাড়িটা অলমোস্ট পরিত্যক্ত অবস্থায় তালা মারা ছিল আর কি। তো সেই বাড়ির ভেতরে হচ্ছে গিয়ে মাকড়সা এবং সমস্ত কিছু জালটাল বলে ফেলেছিল। তো আমার চাচা সমস্ত কিছু এনে পরিষ্কার করিয়েছে। আমাদের বাড়িটা ছিল আমাদের চাচাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে, মানে একটা ভিটার মতো জায়গা এবং চারিপাশে জঙ্গল টাইপের জায়গা ছিল। তবে পাড়ার একদম শেষ বাড়িটা আর কি। তো আমরা যখন আসলাম আমাদের মানে বাড়ির মধ্যে একটা আমেজ অন্যরকম আমেজ সৃষ্টি হয়ে গেল। তো কিছুদিন থাকার পরে আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগতে শুরু করলো। গ্রামে এত সুন্দর পরিবেশ এবং আমার তখন উঠতি বয়স 18-19 বছর বয়স। তো গ্রামের এরকম সুন্দর পরিবেশ, চারিদিকে এত মনোরম সমস্ত কিছু দেখে আমার আসলে খুবই ভালো লাগতে শুরু করলো। তো অনেকদিন পরে এসেছিলাম সেহেতু আমাদের গ্রামের অনেকে আমার আব্বার সাথে দেখা করতে আসতেন। আমাদের বাড়িটা হঠাৎ করেই জমজমাট হতে শুরু করে। তো যাই হোক, আমি বেশ কিছুদিন থাকার পরে আমার মূলত কলেজ বন্ধ ছিল। তো যার কারণে আমি শহরে আমার আব্বার সঙ্গে যাওয়ার জন্য মানা করে দিলাম। বললাম কি যে আমি তো এখানে আছি, আর কয়েকদিন থাকি। আমার চাচাতো ভাইরা আছে, কাজিনরা আছে, এদের সঙ্গে খুব একটা দেখা হয় না, বা অনেক বছর পরে আসলাম। ছোটবেলায় আসতাম তখন হয়তো দেখা হতো, কিন্তু এখন কাজিনদের সঙ্গে ওরা বললো কি যে 31st নাইটে ওরা পার্টি করবে আর কি। তো আমি গ্রামের 31st নাইটের পার্টি খুব একটা দেখিনি। আমার শহরে কিন্তু আতশবাজি ফুটিয়ে অনেকে আমরা 31st নাইট পালন করেছি। তো গ্রামের 31st নাইট আমরা পালন করি না। ওই সময়টা ছিল শীতকাল, আর গ্রামের শীতকাল কতখানি সুন্দর হয় সেটা যারা গ্রামে থেকেছেন তারা অবশ্যই জানেন বিষয়টা। তো যাই হোক, আমি আসলে থেকে গেলাম। আমার ছোট বোন, তারপর বড় ভাই, আব্বা আম্মা সবাই ঢাকায় চলে গেলেন এবং আমার কলেজ বন্ধ ছিল সেহেতু আমার আসলে ওই যাওয়ার ইচ্ছাটা আর কি ছিল না। তো প্রথম 2-1 দিন আমি আমার যে চাচাতো ভাই ছিল, আমার বয়সী ছিল, আমি ওদের সঙ্গে ঘুমাতাম এবং আমার চাচার বাসায় খেতাম। কারণ হচ্ছে কি আমার তো আর রান্নাবান্না করে খাওয়ার সুযোগ নেই, আর আমার দাদা দাদিও বেঁচে নেই যে যার বাসায় আমি খাবো। তো আমার চাচা চাচি আমাকে খুব বেশি আদর করতে শুরু করলেন এবং আমার জন্য সমস্ত খাবার এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে লাগলেন, যেমন রস, পিঠা, এবং শীতকালে গ্রামে কেমন অনুষ্ঠান হয় সেটার সম্পর্কে আমাদের সবাই ধারণা আছে। তো 2-3 দিন পরে হচ্ছে গিয়ে আমাদের 31st নাইটের অনুষ্ঠান ছিল। তো আমি আমাদের যে ঘরটা ছিল ওই দিনকে আমাদের ঘরে শোয়ার জন্য বললাম, আমি এবং আমার যে চাচাতো ভাই ছিল ওকে বললাম। তো বললো কি যে না, আমার এখানে একটু কাজ আছে, আর আমি তোদের ওইখানে নেটওয়ার্ক পাই না আসলে। আর ও আসলে মূলত হচ্ছে প্রেম করতো, তো ওইখানে নেটওয়ার্ক না পাইলে তো আর ওই প্রেম করতে পারবে না, রাত্রে কথা বলতে পারবে না। তো বললো কি যে আমি এখানে ঠিক আছি, এখানে আমি থাকি। তো যাই হোক, আমি ওইখানে একাই ঘুমাতে গেলাম। হঠাৎ করেই মধ্যরাতে আসলে ঘটনাগুলো এরকমভাবেই ঘটে, এরকম আমরা দেখে থাকি। তো ঠিক সেরকমভাবে সিনেমাটিক ওয়েতে হঠাৎ করেই আমি বাহিরে কারোর আওয়াজের শব্দ পেলাম। তখন আসলে প্রায় ভোর রাত হয়ে এসেছে, একটু পরে হয়তো ফজরের আজান দিবে। তো আমার ওই সময় ঘুম ভেঙে যায়, বাহিরে কারোর আওয়াজের শব্দ শুনতে পেলাম। তো
আমি উঠে দেখলাম বাইরে আসলে কেউ নেই। তো ওই সময় আমি আর ঘুমালাম না, আমি উঠে ফোনে একটা নাটক বের করে দেখা শুরু করলাম। আমার গ্রামে নেটওয়ার্ক পায় না বলে আমি বেশ কিছু নাটক এবং মুভি সিনেমা আমি নিয়ে গিয়েছিলাম। তো আমি ল্যাপটপটা অন করে আমি সেগুলো দেখতে শুরু করলাম। তো এক পর্যায়ে সকাল হয়ে গেল এবং শীতের সকাল কতখানি ভালো হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো শীতের সকালে আমি উঠে পড়লাম। উঠে আমি বাহিরে যখন বের হলাম আমি দেখতে পেলাম আমাদের যে গেটটা আছে সেই গেটটা আসলে খোলা। আমি আসলে রাত্রেবেলা গেট লাগায় ঘুমাইতে ভুলে গেছিলাম। তো আমি ভাবলাম হয়তো কোনো চোর টোর আসতে পারে, আর আমাদের এখান থেকে নেওয়ার মতো তেমন কিছু নাই। তো আমি গেট ওরকমভাবে খোলা রেখে আমি বাইরে বের হয়ে গেলাম। বাইরে যাওয়ার পরে আমাদের বাড়ির পেছনে একটা ভিটা টাইপের জায়গা ছিল, ওইখানে গেলাম। এত সুন্দর লাগতেছিল আমার কাছে, শুধুমাত্র বারবার ওইটা মনে হচ্ছিল যে একটা মুভি আছে, সেদিন দেখা হয়েছিল একটা সিনেমা আছে ভারতীয় বাংলা, তো ওই সিনেমাটার মতো লাগতেছিল। তো এরকমভাবে সিনেমাটিক ওয়েতে যে এরকম ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমি দেখলাম কি যে ঠিক সেম ওয়েতে ওইখানে একটা মেয়ে আসলে আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল এবং আমাকে দেখে আসলে ওইখানে দাঁড়িয়েছিল। তো আমাকে দেখেই সে দৌড়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আসলে ওইখানে জঙ্গল জায়গাটা একটু বেশি ঘন ছিল এবং বেশ গাছপালা ছিল। তো মেয়েটাকে দেখে আমার আসলে ওই মুভিটার কথা মনে পড়ে গেল। আমি মেয়েটার পেছন পেছন যেতে শুরু করলাম। তো আমি ভেতরে গিয়ে আসলে মেয়েটাকে আর খুঁজে পেলাম না। তো আমি আসলে বুঝতে পারলাম না যে মেয়েটা কোথায়, এবং মেয়েটাকে আমি আসলে দেখিও নাই। তার মুখে ঘোমটা টানা ছিল এবং সাদা রঙের একটা লেহেঙ্গা টাইপের কোনো কিছু একটা পরা ছিল। তো আমি তাকে দেখি আসলে ওই তার হাত প্রচণ্ড পরিমাণ ফর্সা ছিল, হাতটা দেখেছি এবং চেহারা কিঞ্চিত দেখেছি এবং প্রচণ্ড পরিমাণ ফর্সা ছিল, আমি আসলে দেখিনি এবং সুন্দরী ছিল। তো গ্রামে এরকম একটা মেয়ে, এরকম সুন্দরী একটা মেয়ে এরকমভাবে সকালবেলা আমার মনের মধ্যে তখন একটা বাঁশি মেরে উঠলো যে আসলে মেয়েটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো যাক, একটু হাঁটাহুটি করে আমি মেয়েটাকে খুঁজে পেলাম না। আমি ওই দিন বাসায় চলে গেলাম, আমার চাচাতো ভাইকে বললাম যে এরকম কোনো মেয়ে আছে কিনা এরকমভাবে। তো বলে কিছু কত মেয়েই তো আছে, আমি কীভাবে বলবো। তো যাই হোক, ওই দিনকে মোটামুটিভাবে এরকমভাবে কেটে গেল, আর 30% 2 দিন বাকি ছিল। তো মূলত হচ্ছে শহরে থাকার কারণে আমার আসলে তাড়াতাড়ি ঘুম আসতো না। আমি 12টা-1টা পর্যন্ত জেগে থাকতাম, জেগে মুভি দেখতাম। তো ওই দিন আমি মুভি দেখে আমি বারান্দায় আসলাম। বারান্দায় আসার পরে আমি দেখলাম কি যে গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে দেখছে এবং তার গায়ে এক ধরনের লাইট চলছে। কেউ যদি গায়ে লাইট লাগায় ঘুরে সেরকম লাগছিল এবং দূর থেকে সে আমাকে আসলে দেখছিল। এবং আমি যখন তাকালাম হঠাৎ করে লাইটটা নিভে গেল এবং সে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। তো আমি আমার মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা ছিল সেটা জ্বালিয়ে আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে আমি যখন দেখলাম আসলে সেখানে ওই মেয়ের মতো দেখতে লাগছিল, কিন্তু মেয়ে বলতে কেউ ছিল না এখানে। তো আমার কাছে মনে হলো যে সেই মেয়েটা, যে মেয়েটাকে আমি গতকালকে আজকে সকালবেলা আমি দেখেছি ওইখানে আর কি। তো আমি সেই মেয়েটা দেখলাম কি যে তার পায়ে হচ্ছে গিয়ে কোনো কিছু একটা লাগানো ছিল, যেটা শব্দ হচ্ছিল, টমটম করে শব্দ হচ্ছিল, ঝুমঝুম না, নুপুরের শব্দ না, আমি এটা স্পষ্ট বুঝতে পারলাম। তো খানিকটা দূরে যাওয়ার পরে আমি দেখলাম কি যে মেয়েটা আসলে গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছে। তো খানিকটা দূরে যাওয়ার পরে আমি দেখলাম কি যে সেই জঙ্গলের মধ্যে চলে আসছে, যে জঙ্গলের ভিতরে আমি সকালবেলা আসছিলাম। এবং আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম কি যে সেই মেয়েটা হচ্ছে কি আমার থেকে দূরে 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে এবং তার মুখে ঘোমটা টানা আসলে, এবং সেই সাদা পোশাক পরা। তো আমার আসলে ওই মুহূর্তে খেয়াল ছিল না যে এখন রাত 12টা-1টা হবে এবং এই মেয়েটা আমাকে এখানে কিভাবে ডেকে নিয়ে আসছে বা কোনো ভূত প্রেতের কোনো আচর হতে পারে সেসব বিষয় আমার মোটেই মাথায় ছিল না। এবং আমি যখন মেয়েটাকে বললাম কি যে আপনি কে এবং আপনি এখানে কি করছিলেন এবং এত রাতে এখানে কি করছিলেন, আপনাকে নিশ্চয়ই সকালবেলা আমি এখানে দেখেছি। তো তখনই মেয়েটা তার মুখের ঘোমটাটা সরালো এবং আমার দিকে তাকালো। আমি মোবাইলের ফ্ল্যাশে স্পষ্ট দেখতে পেলাম সেটা আসলে খুবই সুন্দরী দেখতে, রূপবতী একটা মেয়ে ছিল। এবং সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে আমার কোনো কথা বলছিল না। তো আমি তাকে বললাম কি যে আপনি এখানে কি করছেন। তো সেই মেয়েটা আমাকে ইশারা দিয়ে তার কাছে ডাকলো। তো আমার বিন্দুমাত্র সেন্স ছিল না যেটা কোনো প্রকার ভূত প্রেত বা খারাপ কোনো কিছুর আচর হতে পারে। তো আমি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম আর কি। তার চোখের দিকে যখন তাকালাম তখন আমার আর ওই বিষয়ে কোনো সেন্স ছিল না। তো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তার দিকে মারতে যাচ্ছিলাম। তো সে তার কাছাকাছি যখন পৌঁছালাম সে হাত দিয়ে আমার হাতে স্পর্শ করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নিচে নামিয়ে ফেললো এবং তার গায়ে তখনও আলো জ্বলছে এবং তার গায়ে অদ্ভুত একটা সুঘ্রাণ, এমন সুঘ্রাণ আমি এর আগে কখনো পাইনি। কী ধরনের পারফিউম মেয়েটা মেখেছে, আর মেয়েটাকে দেখে খুবই মডার্ন মনে হচ্ছিল। তো মেয়েটাকে স্পষ্ট তখন আমি দেখতে পাচ্ছিলাম, কীভাবে দেখতে পাচ্ছিলাম আমি জানি না। এবং তখন আমি নিজের মধ্যে ছিলাম না, আমার মধ্যে আর কি সেন্স ছিল না কি অন্য কিছু ছিলাম বলতে পারবো না। মেয়েটা যখন আমাকে টাচ করলো এরপরে আমার আসলে আর তেমন কোনো কিছু খেয়াল নেই। তো যাই হোক, পরের দিন ওই দিন রাত্রেবেলার কথা আমার আর কোনো কিছু মনে নেই। আমি ওই দিন ঘুমিয়ে পড়লাম, অজ্ঞান অবস্থায় ছিলাম নাকি সেন্সলেস ছিলাম আমি বলতে পারবো না। পরের দিন সকালবেলা আমি দেখলাম কি যে আমি আমার নিজের রুমে শুয়ে আছি। আমি যেখানে শুয়েছিলাম সেখানেই আমি শুয়ে আছি এবং আমার গায়ে সেই লেপটেপ টানা, আমি যেরকমভাবে শুয়ে থাকি ঠিক সেরকমভাবে শুয়ে আছি। তো আমি উঠে আমার গতকালকের ঘটনা মনে পড়ে গেল। আসলে আমি গতকালকে যেটা দেখেছিলাম সেটা সত্য কিনা। তো তখন ঘড়িতে দেখলাম কি যে অ্যালার্ম বাজতেছে সকাল 7টা বাজে। তো
তো আমি উঠে অ্যালার্ম বন্ধ করলাম এবং আমি আসলে চারপাশে সেই মেয়েটাকে খুঁজতে লাগলাম আসলে এটা সত্য কিনা। তো যাই হোক, ওইরকম করে আমার সারাদিন ওই মেয়েটার কথা চিন্তা করতে করতে কেটে গেল যে আসলে এটা সত্য ছিল নাকি স্বপ্ন ছিল। আমি ভাবলাম যে স্বপ্নই ছিল, কিন্তু আমার ঘোর কাটলো ওই দিন রাত্রেবেলা, যেদিনকে আমি দেখলাম কি যে মেয়েটা ঠিক আমার থেকে 1 হাত দূরে আমার বেডরুমে দাঁড়ায় আছে, যেখানে আমি একটু শুয়েছিলাম আর কি, ওইখানে দাঁড়ায় আছে। তো আমি চোখ কসলাতে লাগলাম, আমি বললাম কি যে আপনি কি সত্যিই নাকি আমার স্বপ্ন? তো মেয়েটা তখন প্রথমবার মতো কথা বললো, গতকালকে ঘটনা বললাম। তো মেয়েটা বললো কি যে হ্যাঁ, গতকালকে আমি এসেছিলাম এবং আপনার সঙ্গে আমি কথা বলেছি, আপনাকে আমি নিয়ে গিয়েছিলাম এবং আপনি আমার সঙ্গেই ছিলেন। তো এই কথা শুনে আসলে আমার তার কথা শুনে ভালো লাগতে শুরু করলো এবং তার সঙ্গ পেতে আমার খুব ভালো লাগতো। এবং ওই দিন রাত্রেবেলা ও আমার পাশে বসে সারা রাত আমরা দুজন গল্প করলাম। কী গল্প করেছি আমার সেন্স নিয়ে আমার মাথায় নেই ওইগুলো, তবে এতটুকু মনে আছে যে ওর হাত ধরে আমি সারা রাত গল্প করেছি এবং ওর সঙ্গে আমি বাহিরে ঘুরে বেরিয়েছি। তো এরকমটা করতে আমার সেই চাচাতো ভাই দেখে ফেলে যে আমি ওরা মূলত হচ্ছে ফজরের নামাজ পড়ে সকালে উঠে। তো ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখে যে আমি ওই জঙ্গলের ভেতর থেকে হেঁটে আসতেছি এবং হেঁটে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো এটা দেখে আমার চাচাতো ভাই বলে কি যে তুই কোথা থেকে আসলি? তো আমি বললাম কি যে আমি ওইখানে গেছিলাম এবং আমি ঘুরতে গেছিলাম। তো এতটা বলে কিছু ঘুরতে যাওয়া ও আসলে বুঝতে পারে না। তো তখন চাচাকে বলে যে ও এরকমভাবে রাত্রেবেলা এরকম বাইরে যায়, কেন যায়, কিসের জন্য যায় বুঝতে পারি নাই। তো যাই হোক, ওই দিন 31st নাইট যেদিন ছিল, আমি মূলত 31st নাইট পালন করার জন্য এখানে ছিলাম, কিন্তু 31st নাইটে আমি অনুপস্থিত ছিলাম। আমাকে ওরা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। আমি মূলত ওই মেয়েটার সঙ্গেই কোথাও একটা চলে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা আমি আমার সেন্সের মধ্যে না, আমি বলতে পারবো না। তো আমি এরকম করে 31st নাইট পার হয়ে যাওয়ার পরেও প্রায় সপ্তাহখানেক কেটে যায়, আমি আসলে ঢাকা ফিরছিলাম না। তো কেন ফিরছিলাম না, আর আমি ওই বাসা থেকে আসতে চাইতাম না, কেউ আমাকে আসতে বলতে আমি রেগে যেতাম, প্রচণ্ড পরিমাণ রেগে যেতাম। কেন রেগে যেতাম সেটা আসলে কেউ বলতে পারতেছিল না, আমি নিজেও বলতে পারছিলাম না যে কেন রেগে যেতাম। প্রত্যেকদিন রাত্রেবেলা মেয়েটা আসতো, আমার সঙ্গে গল্প করতো এবং নানানভাবে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতো, তার সঙ্গ আমার কাছে খুব ভালো লাগতে শুরু করলো। তো পরবর্তীতে আমার চাচাজি যে ছিল, সেই চাচাজি আসলে বুঝতে পারে যে আসলে কোনো একটা খারাপ জিনিস আমার উপর আচর করেছে, কারণ চাচাজি হচ্ছে কি তিনি একজন মৌলবী ছিলেন এবং ধর্মকর্ম বিষয়ে খুব বেশি পালন করতেন। তো তিনি আসলে বুঝতে পারলেন এবং তিনি আমাকে রাত্রে ফলো করলেন এবং আমার পেছনের জন্য যখন গেলেন আমাকে ডাক দিলেন এবং সে ওই মেয়েটাকে দেখতে পেল ওই একই বাগানের মধ্যে, আমাকে পেছন থেকে তখন ডাক দিল যে তুই যাস না ওদিকে, তুই ফিরে আয়, ও তোকে নিয়ে যাবে ভুলিয়ে ভালিয়ে। তো আমার চাচাজি তখন বুঝতে পারলেন যে এটার সামনে যে আছে সে আসলে কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিন এবং আমার উপর সেই জিনটা ভর করেছে এবং আমাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে এখানে থাকার জন্য বাধ্য করেছে এবং আমাকে যে কোনো সময় নিয়ে যাবে। তো আমার চাচাজি তখন আমাকে বলে কি যে তুই ফিরে আয়। আমি তখন বলে কি যে না, আমি যাবো না চাচাজি, আপনি যান, নাহলে কিন্তু আপনার সঙ্গে হাতাহাতি হয়ে যাবে। এরকম কোনো কিছু খারাপ ব্যবহার আমি আমার চাচার সঙ্গে করে ফেললাম। তো আমার চাচাতো ভাই তখন দৌড়ে আসলো, এসে আসলে দেখতে পেলো যে আমি এরকমভাবে ইয়ে করতেছি। তো আমার চাচাতো ভাইরা সবাই আমাকে ধরে আমি বললাম কি যে আমাকে ছেড়ে দে। এবং তখন ওরা যখন সামনের দিকে তাকালো দেখতে পেলো সেই মেয়েটা আসলে সামনে নেই এবং আমি তখন আমার চাচাজি আমার একটা দোয়া পড়ে আমার মাথায় হাত রাখার পরে আমার আসলে সেন্সলেস হয়ে যায় এবং কিছুক্ষণ বাদে 1-2 ঘন্টা পরে আমার সেন্স ফেরে। আমি তখন আমার চাচাদের ঘরে ছিলাম। সেন্স ফেরার পরে আমি বলি কি চাচা আমি এখানে কিসের জন্য এবং আপনারা সবাই এরকমভাবে ঘিরে আমাকে বসে আসছেন কিসের জন্য? তো এই কথা বলার পর চাচাজি তখন বলে কি যে কিছু না, তুমি এক কাজ করো, তুমি কালকে ঢাকা চলে যাও। তো চাচাজি আমার গায়ে একটা তাবিজ বেঁধে হাতে এবং বলে কি যে এই তাবিজটা পরা অবস্থায় থাকে এবং তুমি চলে যাবে, তাবিজটা খুলবা না। তা চাচাজি কেন তাবিজটা পরাই দিলেন সেটা আমি আসলে বুঝতে পারি না এবং পরের দিন সকালবেলা আমার আব্বা আসে, আমার আব্বাকে সমস্ত ঘটনা তিনি বলেন এবং আমার আব্বাকে এরকম কিছু বলেন। তো আমি মূলত হচ্ছে এখান থেকে কেন জন্য যেতে চাচ্ছিলাম না, ঠিক তখনই আমার আব্বা বলে কি যে তোর যেতে হবে, তোর কাজ আছে, তোর কলেজ খুলছে। তো আব্বা আমাকে এক প্রকার জোর করেই নিয়ে যায়। তো জোর করে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আসলে ঘটনাটা আমি বুঝতে পারি আসলে আমার যখন আমি ঢাকায় যাই এবং ওই তাবিজটা খোলার পরে আমি একদিন খুলে ফেলছিলাম, তাবিজটা খোলার পরে ওই খারাপ জিনিসটা আবার আমার উপর ভর করে এবং আমি নাকি কোনো মেয়ে কণ্ঠে জোরে জোরে চিৎকার করতেছিলাম বাসায় এবং বলতেছিলাম তোরা আমাকে এখানে কেন নিয়ে আসছিস, এখানে তোরা ভুল কাজ করছিস, তোরা কেউ বাঁচতে পারবি না, এরকম করে চিৎকার করতেছিলাম আমি। তো তখন আমি সেন্সে ছিলাম না আর কি। আমি পরবর্তীতে ওইখানের একজন হুজুরকে ডেকে নিয়ে আসি এবং যে তাবিজটা ছিল তাবিজটা আমার হাতে পরায় দেয় আর কি। পরায় দেওয়ার পরে আমি আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। তো তখনই সবাই আমাকে বলতে থাকে যে আমি নাকি এরকম ব্যবহার করছি এবং আমি পরে ঘটনাগুলো সমস্ত কিছু জানতে পারি যে আসলে যে মেয়েটা আমাকে ভর করেছিল সেটা একটা মেয়ে জিন ছিল এবং সেই মেয়ে জিনটা আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে তার সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল এবং ওই মেয়ে জিনটা ওই বাগানের মধ্যেই থাকে এবং ওইখানেই থাকে। আমাদের বাড়িটা মূলত ওই ভিটার পাশে হওয়ার কারণে ও আমাকে যখন দেখে নাকি তার পছন্দ হয় এবং পছন্দ হওয়ার পরে সে আমাকে আসলে তার সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল। তো যার কারণে পরবর্তীতে চাচাজি আসলে দেখে ফেলার পরে এই জিনিসটা সে আর
করতে পারিনি। পরবর্তীতে আমাকে এক পীর সাহেবের সঙ্গে দেখা করায় এবং তার শরণাপন্ন হওয়ার পরে সেই তাবিজ ছাড়াও এখন আমি চলতে পারি এবং তিনি আমার উপর হচ্ছে গিয়ে এক ধরনের দোয়া টপ করে দেন এবং বলে কি যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না। ওই মেয়ে জিনটা হচ্ছে আমাকে নিয়ে যেতে চেয়েছিল এবং আমাকে তার জীবনসঙ্গী বানাতে চেয়েছিল। এরকমটা অনেক হয় যে অনেক মেয়ে জিন থাকে, অনেক মানুষের উপর ভর করে এবং ভর করে তাকে সঙ্গী করে নিয়ে যেতে চায়। তো যাই হোক, ওইখানকার ঘটনা আমার তেমন কিছু মনে নেই, আর ভৌতিক কোনো বিষয় না। তবে এই ঘটনাটা যে আমার সঙ্গে ঘটেছে সেটা আমি পরবর্তীতে উপলব্ধি করতে পারি এবং সমস্ত সকলের কথা শুনে আমি বুঝতে পারি। ইভেন আমার বোন যে ছিল সেই ভিডিও করে রেখেছিল এবং আমি যে বলছি ভিডিওতে আমি নিজেই বলতে পারবো না যেটা আমি বলতেছি। তো যাই হোক, এটা আমার সঙ্গে ঘটনা ছিল। এর পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। আমি পরবর্তীতে আর কোনো দিন গ্রামে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার কোনো সমস্যা হয়, যদি কোনো জিন আমাকে তুলে নিয়ে যায়, আসলে বিষয়টা খুবই বিভৎস হবে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আমরা একে একে 3টা ঘটনা আপনাদেরকে শুনিয়ে ফেললাম, আর লাস্টের ঘটনাটা একটু বেশি ভয়ানক লেগেছে আমার কাছে। কারণ এমন অনেক হয় যে অনেক মেয়ে জিন থাকে যারা কিনা অনেক পুরুষ মানুষদের উপর ভর করে এবং তাদেরকে নিয়ে যেতে চায়। তো এরকম অনেক ঘটনা আমি দেখেছি। ইভেন আমি আমার নিজের চোখের সাক্ষী যে অনেক মেয়ের উপর কোনো পুরুষ জিন ভর করে এবং পুরুষের কণ্ঠে কথা বলে, আমি নিজে দেখেছি। তো যাই হোক, এরকম অনেক ঘটনা আছে। আশা করি আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। আশা করি আপনাদের কাছে ঘটনাগুলো ভালো লেগেছে। আপনাদের জীবনের কারোর কাছে যদি ঘটনা থেকে থাকে আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা অথবা ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখানে আপনাদের জীবনের ঘটনা পাঠাতে পারেন। এবং যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা পুরাতন অডিয়েন্স আছে দ্য মেগাবাক্স এবং দ্য মেগাবাক্স প্রাইমের, তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো এবং নতুন সত্য ঘটনা তো আপনারা নিয়মিত শুনবেনই। তো আজকে এই পর্যন্তই ছিল। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন ভূত বাক্স।